আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমরা শিখব প্রিপোজিশন। ইংলিশ গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আসলে মানেটা কি? প্রিপোজিশন হচ্ছে কিছু স্পেসিফিক ওয়ার্ড। যে ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সের নাউন অথবা প্রোনাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সাথে সে নাউন আর প্রোনাউনের একটা সম্পর্ক তৈরি করে। মানে প্রিপোজিশন ছাড়া তুমি কিন্তু কোনো একটা সেন্টেন্সকে কমপ্লিট রূপ দিতে পারবে না। তুমি যদি ইংলিশে কথা বলতে যাও বা ইংলিশে কিছু লিখতে যাও, বড়, বড় সেন্টেন্স তোমাকে লিখতে হবে বা বলতে হবে। সো ওই বড়, বড় সেন্টেন্স গুলোকে তুমি যদি পরিপূর্ণভাবে বলতে যাও, পরিপূর্ণ লিখতে যাও, তখনই তোমার প্রিপোজিশন ইউস করতে হবে। প্রিপোজিশন ছাড়া কিন্তু বড় সেন্টেন্স লেখা সম্ভব না। ছোটগুলো করা যায় যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। সো প্রিপজিশন কিন্তু অনেকগুলো আছে। তো আমরা আস্তে, আস্তে শিখবো, একটু, একটু করে শিখবো যে কোন প্রিপজিশনটা কখন কোন কাজে আমরা ইউজ করব। প্রিপজিশনের অনেক মানে আছে, অনেক মিনিং আছে। তো চলো আমরা এবার দেখি কিভাবে আমরা প্রিপজিশন সেন্টেন্স এ ইউজ করতে পারি। আচ্ছা, ১ম এ দেখো আমি একটা সার্কেল এখানে ড্র করে রেখেছি। সো শুরুতেই আমরা এই সার্কেলের মাধ্যমে কিছু প্রিপজিশন শিখব। সো আমরা দেখি কিভাবে একটা সার্কেল দিয়ে আমরা প্রিপজিশন শিখতে পারি। আর আমি আগেই বলে দিই যে এই সার্কেলটার মাধ্যমে আমরা প্রিপজিশন এর প্রায় 50% ই কভার করতে পারবো। তারপরে বাকি যে 50% আছে ওইটা আমরা আবার একটু আলাদাভাবে শিখবো। বাট এই সার্কেল দিয়ে কিভাবে তুমি 50% প্রিপজিশন শিখতে পারবে সেটাই দেখি। আচ্ছা, দেখো একটা সার্কেল বলতে এখানে দেখো এই সার্কেলের ভিতরে একটা অংশ আছে, সার্কেলের বাইরে একটু অংশ আছে। তো এখন প্রিপজিশন কিভাবে আমরা ইউজ করতে পারি? আচ্ছা, ১ম এ আমি একটা উদাহরণ দেই। ধরো এই সার্কেলটার গায়ে লেগে একটা বস্তু আছে। ওকে? এই সার্কেলটার একদম ঠিক গায়ে লেগে কোনো কিছু একটা আছে, কোনো একটা বস্তু। বস্তু বলতে একটা বই হতে পারে। একটা বই এই সার্কেলটার উপরে রাখা আছে, উপরে। যখনই কোনো কিছুর উপরে কিছু থাকবে, তখন আমরা প্রিপজিশন অন ইউজ করব। ওকে? কেমন উপরে বলতেছি? যেমন যখন একটা জিনিস আরেকটা জিনিসের ঠিক গায়ে লেগে থাকবে, একদম লেগে অবস্থায় থাকবে। যেমন কি ধরো বইটি টেবিলের উপরে আছে। বইটা কি টেবিলের উপর আছে। তাহলে বইটা কি টেবিলের সাথে একদম লেগে আছে। অবভিয়াসলি বইটা তো আর টেবিলে থেকে উঠেও হাওয়াতে ভাসতেছে না। তার মানে কি বইটা টেবিলের গায়ের সাথে লেগে আছে। বইটি টেবিলের উপরে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই ক্ষেত্রে আমরা ইউজ করব প্রিপজিশন অন। অন দ্য টেবিল। একটু খেয়াল করে শুনবে প্রত্যেকটা প্রিপজিশন। তো যখন আমরা কোনো কিছুর উপরে গায়ে লাগা অবস্থায় দেখব, তখন আমরা অন ইউজ করব। প্রিপজিশন অন। আচ্ছা? ওকে। তো এটা গেল আমার একটা উপরে। এখন এখান থেকে তুমি আরেক স্টেপ উপরে উঠো। আর একটু উপরে উঠো। যখন কোনো একটা জিনিসের উপরে থাকবে বাট গায়ে লাগা অবস্থায় না। একটু আগেরটা ছিল গায়ে লাগা অবস্থা বাট এখন উপরে থাকবে বাট গায়ে লাগা অবস্থায় নাই। তাদের মধ্যে ডিসটেন্স থাকবে। এইরকম অবস্থায় তুমি ২ টা প্রিপজিশন ইউজ করতে পারো। একটা হচ্ছে ওভার আর আরেকটা হচ্ছে অ্যাবভ। ওকে? উপরে থাকলে ২ টা প্রিপজিশন ইউজ করতে পারো। একটা ওভার আর একটা অ্যাবভ। আচ্ছা, তুমি কখন ওভার আর কখন অ্যাবভ ইউজ করবে? দেখো আমি একটু এখানে লিখে রাখি। ওভার আমরা ইউজ করব গতি ক্ষেত্রে আর অ্যাবভ আমরা ইউজ করব স্থিরের ক্ষেত্রে। গতি এবং স্থির জিনিসটা কি আমি একটু ক্লিয়ার করে দেই। ধরো কোনো কিছু একটা উপরে আছে বাট সে জিনিসটা গতিশীল মানে চলমান অবস্থায় আছে। কি হতে পারে? যেমন ধরো প্লেন। প্লেন আমাদের উপর দিয়ে যাচ্ছে। প্লেনটা কিন্তু উপরে। তার মানে কি এটা উপরে আছে ঠিক আছে বাট প্লেনটা কিন্তু স্থির নাই। প্লেনটা চলমান অবস্থায় আছে, চলতেছে। তাহলে যখন কোনো জিনিস উপরে বাট সে চলমান মানে গতিশীল, ওকে, যেটা উপরে ঠিক আছে বাট সেটা গতিশীল, তখন আমরা ইউজ করব ওভার। যেমন আমি কি বলতে পারি? দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। সিটি মানে শহরের উপর দিয়ে প্লেনটি উড়ে যাচ্ছে। So এখন আমরা কি ইউজ করব? ওভার দ্য সিটি। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। কেন ওভার? বিকজ প্লেনটা গতিশীল অবস্থায় আছে, প্লেনটাও উপরে আছে। আচ্ছা, এখন আমরা দেখি স্থির কি হতে পারে। যেমন ধরো আমাদের মাথার উপরে ফ্যান বা লাইট, এটা কিন্তু উপরেই। অবশ্যই এগুলো কিন্তু উপরে। সো ধরো ফ্যানটা কিন্তু আমাদের মাথার উপরে আছে বাট ফ্যানটা কিন্তু নিজের জায়গায় স্থির আছে। যদিও ফ্যানটা ঘুরতেছে বাট ও কিন্তু ওর জায়গা থেকে সরে যাচ্ছে না, ও ওই জায়গাতেই আছে। সেই ক্ষেত্রে এই ফ্যানের জন্য আমরা ইউজ করব অ্যাবভ।
কি হতে পারে? যেমন আমি যদি বলি, "দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবভ মাই হেড।" কি লিখবো আমি? "দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবভ মাই হেড।" মানে ফ্যানটি আমার মাথার উপরে ঝুলে আছে। সো এখন আমরা ফ্যানের আগে ইউজ করব কি? অ্যাবভ। আশা করি বোঝাতে পেরেছি যে ওভার, অ্যাবভ এবং অন এই ৩ টা প্রিপোজিশনই কিন্তু উপরের জন্য ইউজ করা হয়। কোন কিছুর উপরের জন্য, বাট ৩ টার কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে গায়ে লাগা অবস্থায়, আর ২ টা হচ্ছে একদম উপরের দিকে, বাট একটা গতিশীলের জন্য, আরেকটা স্থির বস্তুর জন্য। ওকে? আচ্ছা, এটা তো গেল উপরের জিনিস। এখন আমরা দেখি যখন কোন কিছু নিচে থাকবে, কোন একটা কিছু নিচে অবস্থান করবে, যেমন ধরো এই সার্কেলটার নিচে যদি কোনো কিছু থাকে, তখন আমরা কি ইউজ করব? আন্ডার অথবা বিলো। ওকে? আন্ডার অথবা বিলো কোনো কিছুর নিচে। যেমন কি হতে পারে? যেমন ধরো বিড়ালটি চেয়ারের নিচে বসে আছে। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য চেয়ার। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। ওকে? কোনো কিছুর নিচে। সে নিচে বসে আছে, তখন আমরা আন্ডার অথবা বিলো ইউজ করতে পারবো। তো নিচে হলে আন্ডার অথবা বিলো। আচ্ছা, এটা গেল উপর এবং নিচ। এখন কোনো কিছু যদি কোনো একটা জিনিসের ভিতরে থাকে, যেমন এই সার্কেলটার ভিতরে ধরো কিছু আছে, ভিতরে থাকলে আমরা ইউজ করব ইন। অলরাইট? ইন, ভিতরে থাকলে আমরা ইন ইউজ করব। যেমন কি হতে পারে? ধরো খেলনাগুলো বক্সের ভিতরে আছে। ওকে? খেলনাগুলো কি বক্সের ভিতরে আছে। ভিতরের জন্য আমরা এখন কি ইউজ করব? ইন। দেখো আমি ইনটা কিন্তু সার্কেলের ভিতরে লিখে রাখছি। তার মানে এটা ভিতরের জিনিসের জন্য। খেলনাগুলো কি বক্সের ভিতরে। সো দ্য টয়েস আর ইন দ্য বক্স। তখন আমরা কি বলবো? ইন দ্য বক্স। তুমি যদি এক্সাম্পল গুলো বাংলা মিনিং সহকারে পড়ো, বাংলা মিনিং সহকারে শুনো, তখনই কিন্তু তুমি বুঝতে পারবে কোন প্রিপোজিশনটার মিনিংটা কি, কেন এটা ইউজ করা হচ্ছে। ওকে? যেমন এই প্রিপোজিশনটার মিনিং কিন্তু শুধু মধ্যেই বোঝায় না, আরো অনেক ক্ষেত্রে আমরা ইন এর ব্যবহার দেখবো, বাট একটা বেসিক আমি এইভাবে দেখাচ্ছি যে এই ইনটা মধ্যেও বোঝায়। ওকে? ইনের আমরা আরো ব্যবহারও নেক্সটে দেখবো, বাট বেসিক ভাবে তুমি শিখে রাখো ইন হচ্ছে যখন মধ্যে কিছু থাকবে। আচ্ছা, মধ্যের জন্য যদি ইন হয়, তাহলে বাইরের জন্য আমরা কি ইউজ করতে পারবো? আউট। ওকে? কোনো কিছু যদি বাইরে থাকে, তখন আমরা কি বলবো? আউট। যেমন সে বাইরে চলে গেল, হি ওয়েন্ট আউট। সে বাইরে চলে গেল, হি ওয়েন্ট আউট। আউট দিয়ে আমরা বাহির কথাটা বলতে পারবো। আউট এটাও একটা প্রিপোজিশন। ওকে? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি। ধরো কোনো কিছু তো ভিতরে আছে দেখলাম, বাট কোনো কিছু যদি বাহির থেকে ভিতরে যাচ্ছে, ওকে, বাহির থেকে ভিতরে প্রবেশ করতেছে, একদম ভিতরে চলেও যায় নাই, মানে সে ভিতরে ছিল এমনও না, বা বাইরে ছিল এমনও না, সে ভিতরে যাচ্ছে বাহির থেকে। ওকে? সো আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেই। এই বাহির থেকে ভিতরের দিকে যাচ্ছে, তখন আমরা ইউজ করব প্রিপোজিশন ইনটু। প্রিপোজিশন ইনটু ইউজ করব। কি হতে পারে? যেমন আমি যদি বলি শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতেছে, টিচার শ্রেণীকক্ষে বা ক্লাসরুমে প্রবেশ করতেছে, সে কিন্তু বাইরে ছিল, বাইরে থেকে সে এখন ক্লাসরুমের দিকে প্রবেশ করতেছে, মানে ক্লাসরুমে ঢুকতেছে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব ইনটু। দ্য টিচার কাম ইনটু দ্য ক্লাসরুম। ওকে? তখন কিন্তু তুমি বলবে না দ্য টিচার কাম ইন দ্য ক্লাসরুম। নো, যে টিচার ক্লাসরুমের ভিতরে, নো, সে তো ভিতরে ছিল না, সে তো বাইরেই ছিল, বাইরে থেকে এখন ভিতরে আসতেছে। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইনটু প্রিপোজিশন, যখন কেউ বাহির থেকে ভিতরে আসতে। আচ্ছা, যখন বাহির থেকে ভিতরে আসলো তখন তো ইনটু। এখন আমরা দেখি যখন ভিতর থেকে আবার বাইরে যায়, তখন আমরা ইউজ করব আউট অফ। ওকে? সেম এটাই। আবার ভিতর থেকে কেউ যদি বাইরে যায়, যেমন টিচারের কথাটাই যদি আমি বলি যে টিচার ক্লাসরুম থেকে বাইরে চলে গেল, তখন আমরা ইউজ করব প্রিপোজিশন আউট অফ। যেমন কিভাবে লিখবো আমরা? দ্য টিচার গো আউট অফ দ্য ক্লাসরুম। ওকে? দ্য টিচার গো আউট অফ দ্য ক্লাসরুম, তখন তুমি প্রিপোজিশন আউট অফ ইউজ করবে। অলরাইট, সো আমাদের অনেক কয়টা প্রিপোজিশন দেখা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রিপোজিশন দেখি। ইনটা আমি এখানে লিখি। আচ্ছা, এখন যদি কোনো কিছুর ভিতর দিয়ে যায়, যখন কোনো একটা জিনিস আরেকটা জিনিসের ভিতর দিয়ে যায়, একদম ভিতর দিয়ে,
তখন আমরা ২ টা প্রিপোজিশন ইউজ করতে পারি। একটা হচ্ছে থ্রু আর আরেকটা হচ্ছে অ্যাক্রস। ওকে? এখানে ২ টা প্রিপোজিশন। একটা হচ্ছে থ্রু আরেকটা হচ্ছে অ্যাক্রস। যখন কোন কিছু আরেকটা জিনিসের ভেতর দিয়ে যাবে। আচ্ছা এখন কখন থ্রু কখন অ্যাক্রস? আচ্ছা এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমি বললাম, আমি এবং আমার ফ্রেন্ড আ জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। কি বললাম? আমি এবং আমার ফ্রেন্ড জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। আচ্ছা দেখো আমরা কিন্তু জঙ্গলের এই যে ভেতর দিয়ে যাচ্ছি, ভেতর। আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি যে যখন কোন কিছুর ভেতর দিয়ে যাবে তখন থ্রু অথবা অ্যাক্রস। তাহলে এখন আমরা কি ইউজ করতে পারি? Me and my friend are going through the jungle. Me and my friends are going through the jungle. মানে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আমি এবং আমার ফ্রেন্ড। ওকে? তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব কি? থ্রু। ভেতর দিয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে অ্যাক্রস টা কখন ইউজ করব? অ্যাক্রস টা ইউজ করব এটাও ভেতর দিয়েই যাওয়া বাট অ্যাক্রস টা হবে যখন কোন কিছুর এক পাশ থেকে আরেক পাশে যাওয়া হয়। মানে এক পাড় থেকে আরেক পাড় বা এক সাইড থেকে আরেক সাইড। যেমন কি হতে পারে? যেমন সে ব্রিজ পার হচ্ছে। সে কি? হেঁটে, হেঁটে ব্রিজ পার হচ্ছে। তো ব্রিজে কিন্তু সে ব্রিজের ভেতর দিয়েই যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা থ্রু ইউজ না করে অ্যাক্রস ইউজ করব। বিকজ অফ ব্রিজের সে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। যখনই কোনো এক পাশ থেকে আরেক পাশ বোঝাবে, তখনই আমরা অ্যাক্রস ইউজ করব। ওকে? যেমন আমি আর আমার ফ্রেন্ড যখন জঙ্গল দিয়ে হাঁটতেছিলাম, আমাদের উদ্দেশ্য এটা ছিল না যে আরেক পাশে যাবো বা কিছু। আমরা randomly হেঁটে যাচ্ছিলাম। আমরা হয়তো কিছু দূর যাবো বা আবার যাবো না। পুরাটা নাও যেতে পারি, চলে আসতে পারি। বাট যখন কেউ একটা ব্রিজের উপর দিয়ে হাঁটবে, তখন কিন্তু সে এক পাড় থেকে আরেক পাড়ে যাবে। ব্রিজের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে থাকবে না। তার উদ্দেশ্য হবে যে আরেক পাশে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব across ওকে? আবার ধরো আমি যদি বলি he play he ran dash the playground ওকে? আমি সেন্টেন্সটা এখানে লিখি। সেইটা আমি এইখানে ওকে। তো আমি একটা এক্সাম্পল লিখি। He ran dash the playground আচ্ছা। সে দৌড়িয়েছিল ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড। এখানে কি প্রিপোজিশন তুমি ইউজ করতে পারো? মানে সে প্লেগ্রাউন্ড মানে কি? খেলার মাঠে দৌড় দিয়েছিল। তো একটা জিনিস খেয়াল করো, খেলার মাঠে যখন সে দৌড়েছিল, সে তো randomly দৌড়াতেই থাকবে না, দৌড়াতেই থাকবে না। তার কিন্তু একটা উদ্দেশ্য হচ্ছে সে মাঠের এক পাশ থেকে আরেক পাশে যাবে। দৌড়ানোর একটা তার লিমিটেশন আছে। মানে সে এখান থেকে ওইখানে দৌড়ে যাবে। মাঠে সে এক পাড় থেকে আরেক পাড়ে বা এক সাইড থেকে আরেক সাইডে যাবে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব প্রিপোজিশন across. He ran across the playground. ওকে? সো আশা করি বোঝাতে পেরেছি থ্রু এবং across এর তফাৎটা। দুটাই কিন্তু ভেতর দিয়ে যাচ্ছে। বাট একটা একটু পার হওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এক পাশ থেকে আরেক পাশে। যেমন সে নদীতে সাঁতার কাটে। ওকে? সো এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? যে হি সুইম ক্যাটস দ্য রিভার। তো এখন আমরা কি ইউজ করব? দেখো রিভার নদীতে যখন সে সাঁতার কাটছে, তখনই কিন্তু সে নদীর এক পাড় থেকে আরেক পাড়ে যায়। সো যখন এই ধরনের কথাগুলো বুঝাবে তখনই আমরা অ্যাক্রস ইউজ করব। হি সুইম অ্যাক্রস দ্য রিভার। অলরাইট? তাহলে আমরা থ্রু এবং অ্যাক্রস টাও বুঝতে পারলাম। আচ্ছা এখন আমরা আরেকটা প্রিপোজিশন দেখি যখন কোন কিছুর পাশে কিছু অবস্থান করবে, পাশে। পাশে যখন কোন কিছু অবস্থান করবে তখন আমরা সেটাকে বলবো beside তখন আমরা beside প্রিপোজিশন ইউজ করব। যেমন, যেমন আমি যদি বলি কুকুরটি আমার পাশে দাঁড়িয়ে আছে। ওকে? কুকুরটি কি আমার পাশে দাঁড়িয়ে আছে। পাশে। পাশে বোঝাতে আমরা ইউজ করব beside প্রিপোজিশন। The dog is standing beside me. আমার পাশে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা দেখলাম beside প্রিপোজিশন। তো তুমি খেয়াল করো একটা সার্কেলের মাধ্যমে আমরা কতগুলো প্রিপোজিশন শিখে ফেললাম। জাস্ট একটু রিমাইন্ড করো যে কথাগুলো আমি বলেছি এগুলো আবার একটু নিজে, নিজে রিপিট করো বা আমার ভিডিওটা পজ দিয়ে আবার একটু দেখো। তাহলেই বুঝতে পারবা যে একসাথে তুমি অনেকগুলো প্রিপোজিশন শিখতে পারছো। জাস্ট মিনিং জানতে হবে। প্রিপোজিশনেরও মিনিং জানতে হবে, সেন্টেন্সেরও মিনিং জানতে হবে। ২ টারই যখন তুমি অর্থটা জানবা তাহলেই তুমি কারেক্ট প্রিপোজিশনটা বসাতে পারবে।
ওকে, তাহলে দেখো তোমরা একটা সার্কেলের মাধ্যমে আমরা কতগুলো প্রিপোজিশন শিখতে পারলাম। এই প্রিপোজিশন গুলো ছাড়াও আরো কতগুলো ইম্পর্টেন্ট প্রিপোজিশন আছে, বাট ওই প্রিপোজিশন গুলো আমি এই ভিডিওতে আর দেখালাম না। কারণ আমি চাই এই সার্কেল রিলেটেড যে কয়টা প্রিপোজিশন দেখিয়েছি এগুলো তোমরা ভালো করে মনে রাখো। এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করো, মেমোরাইজ করো, যাতে পরবর্তীতে আমি অন্য প্রিপোজিশন গুলো যখন দেখাবো তখন যেন তোমাদের বুঝতে সুবিধা হয় বা তোমরা এগুলোর সাথে এগুলো গুলিয়ে না ফেলো। ওকে? সো এই সার্কেল রিলেটেড যে প্রিপোজিশন গুলো আছে এগুলোকে আগে ভালোমতো বোঝো, বেশি বেশি প্র্যাকটিস করো। আর তারপরে যে প্রিপোজিশন গুলো আছে ওগুলোকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফিজ।